হঠাৎ করে এই যে বাংলাদেশের যে বিএনপি নামক দলটা, এই যে বিএনপি, তার যে মহাসচিব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একটা বক্তব্য শুনলাম। শুনতে গিয়ে এত ইন্টারেস্ট পাইলাম এবং কৌতুকও অনুভব করলাম, কারণ উনি যে সমস্ত কথাবার্তাগুলো বললেন তা অতীতে কখনো তার মুখ থেকে আমি শুনি নাই, এবং শুধু ওনার না, বিএনপির কোনো নেতার কাছ থেকে আমি কখনো শুনি নাই। সেটা কি ইনি খুব পরিষ্কার করে বললেন যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী, এই শব্দটা কিন্তু বারবার বললেন যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছিল, তারা অনেক মানুষকে হত্যা করছিল। এবং একই সঙ্গে দেখলাম যে উনি বললেন যে তারপর স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কোটি খানেক লোক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। কিন্তু উনি একটা বিষয় খুব বারবার করে বলছিলেন যে এই 9 মাসে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করছিল, মা বোনদেরকে ধর্ষণ করছিল। এই কথাটা বারবার করে উনি বললেন, যেটা নাকি আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কারণ আমরা অতীতে কখনো বিএনপি কোনো নেতাদের মুখ থেকে এই পাকিস্তান শব্দটা আমরা পেতাম না। তার পরিবর্তে তারা ব্যবহার করতো কি, ওই স্বাধীনতা দিবস হলে, বিজয় দিবস হলে তারা বলতো হানাদার বাহিনী। এখানে হানাদার বাহিনী কারা তা কিন্তু আসলে বুঝতাম না। বাট এইবার হঠাৎ করে কি হলো যে একেবারে পাকিস্তান শব্দটা উচ্চারণ করলেন, এবং একই সঙ্গে উনি বললেন যে সেই সময়ে যারা পাকিস্তানি বাহিনীকে সাহায্য সহযোগিতা করছিল তারা এখন বড় বড় কথা বলে। অর্থাৎ উনি যেটা বলতে চাইলেন যে সেই সময় যারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানি সেনাদের সাথে সহযোগিতা করে বাংলাদেশে গণহত্যায় সহযোগিতা করেছিল, তারা এখন অনেক বড় বড় কথা বলে। অর্থাৎ তারা এখন দিব্যি আছে, এবং শুধু আছেই না, রীতিমতো বীর দর্পে বাংলাদেশে অবস্থান করছে এবং খুব গুরুত্বপূর্ণ পজিশনে চলে গেছে। এটা উনি কিন্তু স্বীকার করলেন। এটা আমার কাছে কিন্তু অনেকটা কি বলা যায়, অনাকাঙ্ক্ষিত ছিল। এবং আমি মাঝে মাঝে আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে বিএনপির একজন এত বর্ষিয়ান এবং উচ্চ পর্যায়ের নেতার মুখ থেকে এই ধরনের কথা হঠাৎ করে আমি শুনব। এখন প্রশ্ন হচ্ছে যে উনি হঠাৎ করে কী কারণে এভাবে একেবারে প্রকাশ্যে এইভাবে পাকিস্তানের বিরুদ্ধে, এবং একই সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে যারা তখন সহযোগিতা করেছিল 1971 সালে, তারা কারা? উনি আবার বললেন যে আমি নাম বলবো না। তার নাম কেন বলবেন না? মানে মুখে নাম বললে অসুবিধে কী হতো, কি বাসুর নাকি? তাহলে জামাত ইসলামের কথাই বলছে, কিন্তু উনি বললেন যে আমি নাম বলবো না। অর্থাৎ এখন কেন বলছেন? এতদিন কেন পরিষ্কার করে বলতেন না? কারণ এতদিন এই জামাত ইসলাম তাদের সাথেই তো ছিল, তাই না? রাজনৈতিকভাবে জোর তো বেঁধে তাদের সাথে ছিল না, যে কারণেই বস্তুত এই জামাতের নামটা, অর্থাৎ এখনও এই কথা বলতে গিয়ে জামাতের নামটা মুখে উচ্চারণ করেনি। যদি করতো তাহলে তো এই প্রশ্ন সবার মনে চলে আসতো, বা উপস্থিত যে জনতা তারাও বলতো, তো জামাত যদি স্বাধীনতা বিরোধী শক্তি হয় এবং পাকিস্তানি সেনারা যে গণহত্যা চালাইছিল বাংলাদেশে, এবং একই সঙ্গে যে লক্ষ লক্ষ নারীদেরকে নারীদেরকে রেপ করছিল, ধর্ষণ করছিল, এবং তাদের সহযোগী যদি জামাত হয়ে থাকে, তো আপনারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করেন, তো আপনারা কি করে সেই জামাতের সাথে রাজনৈতিক মিত্রতা আপনারা দশকের পর দশক ধরে জারি রেখেছিলেন? এই প্রশ্নটা তো চলে আসতো। এটার তো কোনো উত্তর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো নাই, আসলেই তো নাই, তাই না? প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে জামাত ইসলামের বিরুদ্ধে এই সমস্ত কথা কেন উনি বলছেন? একেবারে হিসাব সোজা। কিন্তু বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেটা দেখি, এই যে 5 আগস্ট যে আন্দোলন বা 5 আগস্টে যে গণঅভ্যুত্থান, উপরে যে কিছু ছাত্র সমন্বয়কটা এদেরকে দেখি, কিন্তু বাস্তবে তো জামাত আর শিবিরই ছিল এদের নেপথ্যে, তাই না? এদের যে জনসমর্থন, এদের যে সাপোর্টার, এরাই তো আসলে সব জায়গায় ছিল, সব জায়গায় উপস্থিত ছিল, এবং এদের কলাকুশলের কারণেই তো আসলে ঘটনাটা ঘটছে। ঘটার পরে হচ্ছে কি, সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই জামাত শিবির হয়ে যায় না? এবং বস্তুত তাই হয়েছেও। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উচ্চ পজিশনে জামাত ইসলামের লোকজনই বসে আছে। আর ওদিকে বিএনপি কী করছে, এদিকে নজর না দিয়ে ওরা শুধুমাত্র
ওই কোথায় চাঁদাবাজি করা যাবে, কোথায় কোন ঘাট, তারপরে কোন রিক্সা স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করা যাবে, কোন মার্কেট দখল করা যাবে, ইজারা নেওয়া যাবে, এইসব নিয়ে ব্যস্ত। এবং কোথায় কোন আওয়ামী লীগের বাড়ি আক্রমণ করা যাবে, সেখানে ভাঙচুর করা যাবে। এই বিএনপি নামক দলটার এই কর্মী সমর্থকরা কিন্তু ওই কাজে ব্যস্ত ছিল। আর এই জামাত ইসলাম ছিল সরকারি অত্যন্ত ভাইটাল পোস্ট পজিশনগুলো দখল করার জন্য, এবং তারা দখল করেও ফেলছে, এবং একই সঙ্গে এই যে যারা নাকি সমন্বয়ক, আমরা দেখি যে এদের সাথে এই জামায়াতের একটা বিশাল সখ্যতা আছে। এবং নট অনলি দ্যাট, এই যে সমন্বয়ক ছিল 150 মতো, তাই না? তো তার মধ্যে নাকি 100 জনের উপরে শিবিরের সদস্য ছিল। অন্য কথায় ইনডিরেক্টলি এখন বাংলাদেশ দখল করে ফেলছে কিন্তু জামাত ইসলাম। সুতরাং এই মতো অবস্থা আগামীতে যখন ইলেকশন হবে, এখন এই বিএনপি কিন্তু আশঙ্কা করছে যে সেখানে ম্যানিপুলেশন করে জামাত হয়তো ক্ষমতায় চলে আসবে। আর ঠিক সেই কারণেই বস্তুত এখন এই জামাতের ভাবমূর্তি নষ্ট করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে জামাতের প্রকৃত চেহারাটা তুলে ধরতে হবে। এবং বাংলাদেশে এখনও যে লোকগুলো আছে, অবশ্যই একটা স্বাধীন দেশের নাগরিক কে হতে না চায়, যত কথাই বলা হোক না কেন। বাংলাদেশের লোকজন কি আর আসলে পাকিস্তানের সাথে কি মিলতে যাবে নাকি? তা হলে যাবে না। পাকিস্তানের সাথে হয়তো দোস্তালি করবে, খাই খাতির করবে, অস্ত্রপাতিও আনতে পারে, তাদেরকে ভাই ব্রাদার বলে হয়তো গলায় ভাবও জমাতে পারে, কিন্তু পাকিস্তানের সাথে তো একত্রিত হবে না। কেন একত্রিত হবে না? তারও কারণ আছে। কারণ হচ্ছে, তাহলে তো বাংলাদেশের লোকজন প্রধানমন্ত্রী হতে পারবে না, সেনাবাহিনীর জেনারেল হতে পারবে না, এই যে সমস্ত রাজনৈতিক নেতা আছে না, এরা মন্ত্রী হতে পারবে না। সমস্যা আছে না? অর্থাৎ তা কিন্তু হবে না। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই যে জামাত ইসলাম যে পরোক্ষে কলকাঠি নাড়ছে এবং আসলে তারা অনেকটা ক্ষমতায় চলে গেছে, এই জামাত ইসলামে কি পাকিস্তানের সাথে কি একত্রিত হবে নাকি? না। তাই যদি হয়, তাহলে এই যে শফিকুর রহমান বলি আর অন্যান্য আরও নেতা বলি, তাহলে এরা কি আর প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে নাকি? না, তা তো পারবে না। অর্থাৎ ওই বোকামি করবে না। আমরা যদিও অনেক ক্ষেত্রে সরলীকরণ করি যে এরা পাকিস্তানের সাথে মিলে যেতে চাচ্ছে, জি না, পাকিস্তানের সাথে আদর্শিকভাবে মিল মহব্বত করবে, নানা সহযোগিতা নিবে, এরকম হতে পারে, বাট পাকিস্তানের সাথে যোগ দিবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এখন কথা হচ্ছে যে জামাত ইসলাম তো মনে হচ্ছে যে আগামী ইলেকশনে যে কোনোভাবে হোক, বাই হুক অর ক্রুক, তারা হয়তো ক্ষমতায় চলে যেতে পারে যদি এরকম ভাইটাল পোস্ট অ্যান্ড পজিশনগুলো দখল করে থাকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও দেখা যাচ্ছে যে এদের প্রতি বিশেষ সহানুভূতিশীল। যখন বিএনপি নামক দলটা এটা টের পেয়ে গেছে, তখনই এবার কাঁচা খুলে ফিল্ডে নেমে এই জামাত ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। এছাড়া অতীতে কখনো কোনো দিনও এই বিএনপির নেতাকর্মীরা কখনো কি এই পাকিস্তানের নামটা উচ্চারণ করছে স্বাধীনতার প্রাককালে বা স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের সময়? না, কখনো উল্লেখ করে নেই। তো এটাই কিন্তু একটা বাংলাদেশের জন্য বিশাল ট্র্যাজেডি যে একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবিদার একটা বড় দল বিএনপি, তারা দীর্ঘদিন ধরে এই মুক্তিযুদ্ধের বিষয়টাকে মুখে স্বীকার করতো হালকা টাইপের, কিন্তু লালন বা ধারণ করতো তা মনে হয় না। তা যদি করতো তাহলে তো জামাত ইসলামের সাথে তারা কোনোদিনও সখ্যতা গড়ে তুলতো না, তাই না? এবং আজকে যে শেখ হাসিনাকে যে স্বৈরাচার বলা হয় না, ফ্যাসিস্ট বলা হয় না, এর একটা অন্যতম কারণ হচ্ছে বিএনপির এই স্ট্র্যাটেজি। এই বিএনপি নামক দলটাকে নানাভাবে এই জামাত থেকে আলাদা করার জন্য বহু চেষ্টা করা হয়েছে অতীতে, এবং এরা যদি জামাতের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত তাহলে শেখ হাসিনা কখনোই ওই যে একতরফা নির্বাচন করছে না 2014 সালে, 18 সালে বা 24 সালে, এইগুলো কখনোই করতো না। কিন্তু এই বিএনপি কখনোই জামাতকে ত্যাগ করেনি। আওয়ামী লীগের একটাই দাবি ছিল যে দেখো, জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী, যারা স্বাধীনতার সময়ে পাকিস্তানিদের সাথে মিলে বাংলাদেশে যে গণহত্যায় সহযোগিতা করছিল, মা বোনদের ধর্ষণের সহযোগিতা করছিল, ওরা কিন্তু এখনও পর্যন্ত এর জন্য ভুল স্বীকার করে নাই। পাকিস্তান যেমন ভুল স্বীকার করে নাই, জামাত ইসলামও তো ভুল স্বীকার করে নাই। কী করছে? 71 সালের মুক্তিযুদ্ধের সময়কালীন তাদের যে কর্মকাণ্ডের জন্য এরা কিন্তু কখনোই বলে নাই যে ওইটা তাদের ভুল, এবং বলার কথাও না, কারণ তারা তো ইসলামী রাজনীতি করে। এবং অ্যাজ পার ইসলাম, অর্থাৎ ইসলামী বিশ্বাস অনুযায়ী 71 সাল কিন্তু কোনোভাবেই ইসলামের পক্ষে যায় না, এটা ইসলাম বিরোধী হয়ে যায়। অর্থাৎ যারা নাকি মুক্তিযুদ্ধ করছিল
অ্যাজ ফার ইসলাম এরা কিন্তু মুনাফিক হবে। এবং ঠিক সেই কারণেই কিন্তু জামাত ইসলাম কোনো দিনও এই স্বাধীনতার সময়কার তাদের কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চায় নাই, ভুলও স্বীকার করে নাই, কিচ্ছু করে নাই। তারা খালি বলে যে তখন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, ব্যাস ওই পর্যন্ত। এবং এই জন্যে বারবার এরা কিন্তু একটা কথা বলে যে অতীতকে ভুলে যেতে হবে, অতীতকে ভুলে যেতে হবে, 71 সালে কী হয়েছিল না হয়েছিল এইটা নিয়ে এখন আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা যাবে না। এই সমস্ত কথাবার্তা কেন বলে? কারণ হচ্ছে 71 সাল আসলেই তো তারা বিপদে পড়ে যায়। এবং তখন যে বাংলাদেশে তারা এখন রাজনীতি করছে, যে বাংলাদেশে এখন তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ তাদের মনের মধ্যে, আরে বাবা সেই বাংলাদেশের অস্তিত্বই তো তারা এখনও স্বীকার করে না নৈতিকভাবে। কারণ 71 সালের তাদের ভূমিকার জন্য তারা যদি মাফ না চায়, ক্ষমা না চায়, তাহলে তারা যদি মনে করে যে না 71 সালে পাকিস্তানের পক্ষে থাকা তাদের জন্য সঠিক ছিল এবং ওটাই বৈধ ছিল, নৈতিক ছিল, পরবর্তীতে বাংলাদেশ তো স্বাধীন হয়েই গেল, তাহলে সেই বাংলাদেশে আবার তারা যদি রাজনীতি করতে যায় তাহলে 71 সালের ভূমিকার জন্য তাদের ভুল স্বীকার করতে হবে না? মাপ না থাক, ক্ষমা না থাক, অ্যাটলিস্ট বলতে তো হবে যে আমাদের 71 সালের স্ট্র্যাটেজি ভুল ছিল, এবং তারপরে বাংলাদেশকে স্বীকার করে নিয়ে এখানে রাজনীতি করবে, তাহলে ঠিক আছে। কিন্তু ওরা কখনো ভুলও স্বীকার করেনি, তার মানে তারা তো স্বাধীন বাংলাদেশে এখনও বিশ্বাস করে না নৈতিকভাবে, তাই না? যৌক্তিকভাবে বিশ্লেষণ করলে তাই তো হয়। এবং ঠিক এই পয়েন্ট অফ ভিউতে এই আওয়ামী লীগ অলওয়েজ এই বিএনপিকে বলছে এবং তাদেরকে চেষ্টা করছে জামাত থেকে আলাদা করার জন্য। এবং যদি সেটা করতো তাহলে এই শেখ হাসিনা কখনোই ওই যে একতরফা ইলেকশনগুলো দিয়েছিল না, এই ইলেকশনগুলো কখনোই দিত না। অথচ বিএনপি কখনোই এই জামাত থেকে সরে নেই। এখন পরিশেষে যখন দেখছে যে জামাতিতে আসলে ক্ষমতায় চলে যাবে, বিএনপির তো কোনো নেই, কোনো সম্ভাবনা নেই, তখনই এইবার একেবারে খোলাখালি পাকিস্তান শব্দ উচ্চারণ করছে। পাকিস্তানি সেনাবাহিনী কী কাজ করছিল, কীভাবে গণহত্যা করছিল, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছিল এবং জামাত ইসলাম কীভাবে তাদেরকে সহযোগিতা করছিল, এই সমস্ত কথাবার্তা এখন চালু করছে। অথচ এই জিনিসগুলা অতীতে যদি বলতো আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হতো না। এই যে শেখ হাসিনা স্বৈরাচারী হতো না, একতরফা ইলেকশন দিয়ে এই যে একনায়ক হতো না, এবং 5 আগস্টের এই গণ অভ্যুত্থান ঘটতো না, এবং বাংলাদেশের স্বাধীনতার যে স্মৃতিচিহ্নগুলো বা স্বাধীনতার মূল্যবোধ যে ভুলুণ্ঠিত হচ্ছে, এগুলো কোনো কিছুই হতো না। বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু হতো। শুধুমাত্র বিএনপির এই ভুল স্ট্র্যাটেজির কারণে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। এটা হলো বাস্তব কথা। ধন্যবাদ।